এটা আমি আসলে ইসলাম পন্থার দিকে ফিরে আসা বলবো না, আমি এটা মনে করি দিনের দিকে ফিরে আসা। আল্লাহ আমাকে হিদায়ত করছেন এবং আমাকে ধ্বংস থেকে রক্ষা করছেন, আলহামদুলিল্লাহ। মূল যে ব্যাপারটা ছিল, আমার পরিবর্তনটা আসলে যদি একটা কারণ বলি, এটা হলো শাপলা এবং শাহবাগ। যদি একটা কারণ বলি, সো বেসিক্যালি আমি আমাদের যেটা হয় যে আমাদের ফ্যামিলিতে এই সোশিও ইকোনমিক ক্লাসের ফ্যামিলিগুলো বেশিরভাগই এরকম হয় যে তারা ইসলাম বিদ্বেষী না বা ইসলামের বিরুদ্ধে এমন না বা ধর্মভীরুও বলতে পারেন। আমার আম্মু যেমন আলহামদুলিল্লাহ উনি অনেক, আমি দেখতাম যে অনেক ইবাদত করতেছেন, দোয়া দরুদ পড়তেছেন, কোনো সমস্যা হলে এতবারই দোয়া পড়া, এই ব্যাপারগুলো অনেক ছিল এবং এটা একটা প্রভাব ফেলছে আসলে, এবং আল্লাহ তাকে নেক হায়াত দান করেন এবং উত্তম জাযা দান করেন। কিন্তু ফাংশনালি ফ্যামিলিগুলো আসলে সেকুলার, মানে তাদের চিন্তা ভাবনা, সমাজকে নিয়ে চিন্তা, রাষ্ট্র নিয়ে চিন্তা, সবকিছু নিয়ে চিন্তা। এটা সেকুলার না, ইসলামের ব্যাপারে উদাসীন। সেকুলার বলা হচ্ছে এটা ভালো যে ওইখানে ইসলাম নাই, আচ্ছা এইভাবে বলি আমরা যে ফাংশনালি ওই জায়গাটাতে ইসলাম নাই। কারণ সেকুলারের যে এই জিনিসগুলো থাকে না, সেকুলার একটা স্পেসিফিক ডেফিনেশন আছে, ওই জায়গা থেকে এটা বেটার হবে অ্যাকচুয়ালি, যে ফাংশনালি ওইখানে একটা ছোট ডোমেনের বাইরে ইসলামকে নিয়ে তারা চিন্তা করতেন না। এবং ইসলামের বিভিন্ন বিধানও আসলে আপনি দেখবেন যে এই সোশ্যাল ক্লাসের যে ফ্যামিলিগুলো আলটিমেটলি তারা আসলে এটা চিন্তা করে না। দোয়া দরুদ পড়তেছে হয়তো বা, কিন্তু মনে করেন হয়তো হিজাব নাই, কথার কথা, এরকম অনেক কিছু আর কি। সো আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসা, খুব দ্রুত নামাজটা পড়ে সিরিয়াল দেখতে বসা, এরকম, রাইট, হ্যাঁ। তো আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসা, কিন্তু আমি আরো অনেক দূর চলে গেছিলাম। আমি জাহেলিয়াতের একদম কি বলা যায় চূড়ায় বলতে পারেন বা একদম খাদে বলতে পারেন, যেটা বলতে চান, এটার মধ্যে ছিলাম। আমার গান বাজনার সাথে খুব ইনভলভ ছিলাম। এটা কিভাবে হলো আপনার? এটা আগ্রহ ছিল, শুনতে আগ্রহ ছিল, বাজাবো, তারপর হয়ে গেছে এরকম আর কি। খুব প্যাশন ছিল। এটা কোন বয়সে যুক্ত ওদিকটায় ধাবিত হলেন? স্কুল লাইফে না? স্কুল শেষ হওয়ার পর, এসএসসির পর থেকে। এসএসসির আগ পর্যন্ত তখন মনে করেন আগ্রহ ছিল খেলা নিয়ে, খেলাধুলা নিয়ে খুব আগ্রহ ছিল। বাট তারপর একটা ইনজুরি হয়, তো এরপরে আমি আর কন্টিনিউ করাটা ডিফিকাল্ট হয়, তো তখন আবার ঝোঁক হয় এদিকে। তো এটা ঝোঁক থেকে আরো অনেক কিছু নেশা টেশা হয়ে গেছে আর কি, মানে এই প্যাশন হয়ে গেছে। খুব বেশি আগ্রহ ছিল তখন এটা নিয়ে। এবং আমি যে ধরনের মিউজিক করতাম এবং ওই পুরো সার্কেল, এগুলো একটা নির্দিষ্ট ধরনের জীবন দর্শন থাকে তাদের, মানে ফাংশনালি চিন্তা ভাবনা করে না, মানে এক ধরনের নির্দিষ্ট ধরনের জীবন থাকে তাদের। তো আমি পুরোপুরি আসলে ওই জিনিসপত্রের মধ্যে ঢুকে গেছিলাম। তো এই ব্যাপারটা ছিল। তো শাপলা এবং শাহবাগের ব্যাপারটা এই সময়টাই ঘটে। মানে সঙ্গীত এক জিনিস, আপনি যেটা বলতেছেন জাহিলিয়াতে, একটা হলো আমাদের সমাজে যেটা, সে হয়তো গান বাজনা করে আবার শুক্রবারে নামাজ পড়ে বা বাসায় মাঝে মধ্যে দোয়া কালামা পড়ে, মানে কোন ধরনের? এরকম ছিল না আমারটা। আমি মাফ করেন, আমি এই যে নামাজের ক্ষেত্রে কোনো ওইভাবে ছিলই না আপনি বলতে পারেন। এবং ব্যাপারটা শুধু এটা না যে মনে করেন আচ্ছা একটু গান বাজনা করে আবার একটু ভালো ছেলে, এরকম আমাদের দেশে যেটা ভালো ছেলে বলা হয় ওরকম কিছু না। আমি লিটারেলি একেবারে ওই জিনিসের ভেতরেই পুরোপুরি ছিলাম। এবং ওয়েস্টে এই ধরনের মানে রক অ্যান্ড রোলের সাথে যে ধরনের লাইফস্টাইলের কথা, গানটা ওই ধরনেরই, গানটা এবং চিন্তা ভাবনা এবং জীবনযাপন সবকিছু ওরকম হয়ে গেছিল পুরোপুরি ভাবে, যেগুলো ওয়েস্টার্ন মিউজিক। হ্যাঁ, ওয়েস্টার্ন মিউজিক এবং ওই কালচারটা, মূলত ওই কালচারটা। তো রক অ্যান্ড রোল মিউজিকের সাথে আপনি দেখবেন যে কিছু জিনিস বলে যেটার সাথে এটা করতে হয়, না হলে এটা এই জাতের ওঠা যায় বা নিজেরই একটা আগ্রহ থাকে। জাতে ওঠার ব্যাপার কিছু না, মানে ওই জিনিসটা ভালো লাগছে, ওই ধরনটার মতো। কারণ আইডল যাকে দেখা হয় সে হয়তো এরকমই করে। মানুষ যখন পথভ্রষ্ট হয় সে নানা মরিচিকার পেছনে ছোটে আর কি। সো ওরকম একটা ব্যাপার ছিল। এটা স্কুল লাইফের পরেই শুরু? এটা স্কুলের পরে, কলেজ, ইউনিভার্সিটিতে, বিশেষ করে যখন ইউনিভার্সিটি গেলাম তখন। বাট এই সময়টাতে আসলে শাপলা আর শাহবাগের ব্যাপারটা ঘটে। তো প্রথমত শাহবাগের ব্যাপারটা হলো, শাহবাগ যখন হচ্ছিল আমি শুরু থেকে স্কেপটিক্যাল ছিলাম। এটার কয়েকটা কারণ ছিল। প্রথম কারণটা হলো যে পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ পারিবারিকভাবে। 2 নম্বর ব্যাপার হলো যে আওয়ামী লীগের এই যে 71 নিয়ে যে ব্যবসার যে ব্যাপারটা ছিল, এটা নিয়ে আমি বুঝতাম এবং এটা নিয়ে আমার মানে ব্যাপারটা অপছন্দ হতো। আরেকটা ব্যাপার হলো ইনিশিয়ালি আমরা তো দেখছি শাহবাগের জমায়েতগুলো কারা শুরু করছে। আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে। আপনি ঢাবিতে তখন? ঢাকা ইউনিভার্সিটি অনার্স ফাইনাল ইয়ার। ওই দিক দিয়ে আমরা প্রতিদিন যাওয়া আসা করি। তো আমরা শুরুতে ছোট জমায়েত তখন দেখছি, আমরা জানি কারা এগুলো চিনতেছেন, আমরা জানি এটা বামপন্থী, আমরা জানি এগুলো হলো ওই যে একটু সাংস্কৃতিক টাইপ যারা আছে এরা, এবং আমরা জানি এখানে হলো যে আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্রন্টন যারা এটা। এবং আমি এদেরকে মানে এটা মানে কথ্য ভাষায় যদি বলি, আমার কাছে এদেরকে সবসময় ক্রিঞ্জ লাগতো, মানে খ্যাত লাগতো সহজ ভাষায়। আমার কাছে মনে হতো এগুলো হলো মনে করেন
মফস্বল থেকে কিছু ছেলেপেলে আসছে, এটা হলো তাদের সমাজে জাতে ওঠার উপায়। তারা নাকি ভাবে কথাবার্তা বলবে, রবীন্দ্রনাথ নিয়ে আধিক্যতা করবে, একাত্তর নিয়ে একটু নমনম করবে, এটসেট্রা। এই জাহেলিয়াতের দিকে আমার আগ্রহ ছিল না কখনো। আমার চিন্তা হলো যে মানে আপনি যদি গাড়ি কিনেন, আপনি মিৎসুবিশি কিনবেন না আপনি ল্যাম্বরগিনি কিনবেন। তা আমার চিন্তা হলো আমি জাহিলিয়াত নিলে আমি ভারত থেকে, ইন্ডিয়া থেকে এই জাহিলিয়াত নিয়ে কি করবো? একেবারে আমেরিকা। আমি সবচেয়ে ভালো জাহিলিয়াত যেটা ওটা নিবো, মানে কাটিং এজ জাহিলিয়াত নিবো, এটা আর কি। সো এইটার প্রতি আমার আগ্রহ ছিল না, আর যে ব্যবহারগুলো বললাম। সো এবং ওই সময়ে আমি একটা লেখাও লিখছিলাম ফেসবুকে। আমার ওই আইডিটা ডিসেবল হয়ে গেছে 2014-তে। আমি একটা নোট লিখছিলাম, তখন নোট লেখা হয়তো অনেক, আমি ইংরেজিতে লেখালেখি করতাম তখন। একটা নোট লিখছিলাম, ওয়াই আই এম নট অ্যাট শাহবাগ স্কোয়ার, কেন আমি শাহবাগ স্কোয়ারে গেলাম না বা যাবো না, এরকম আর কি। এবং তখন কিন্তু ওই যে তাহরির স্কোয়ারের কপি করে এটাকে শাহবাগ স্কোয়ার, প্রজন্ম চত্বর ইত্যাদি বলা হচ্ছিল। তো ওই সময় আমি এটা লিখছিলাম এবং আমি নানা কারণ আমি বলছিলাম যে এটা এই কারণে আসলে এটা লজিক্যাল না। মানে আপনি এভাবে মানে আপনার ওই জগতের মধ্যেই আছেন। হ্যাঁ, কিন্তু আমার মধ্যে ওই যে আই হিট পলিটিক্স টাইপের ব্যাপারটা ছিল না আমার কি। মানে আমি ধরেন আন্তর্জাতিক ভাবেও বা দেশে কি হয় মোটামুটি জানার চেষ্টা করতাম, খুব যে আগ্রহ নিয়ে এমন না, বাট মোটামুটি জানার চেষ্টা করতাম, এটা আর কি। তো এটা তো ছিলই। পরবর্তীতে যেটা হলো, ব্লগারদের ব্যাপারে কিছু কিছু জানতাম। ওই সময় যারা অনলাইনে অ্যাক্টিভ সবাই মোটামুটি জানতো যে কিছু কিছু ব্লগার আছে, ব্লগগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের ব্যাপারে অনেক খারাপ কথা লেখা হয়, বাট এটার এক্সটেন্ট সম্পর্কে আমার আইডিয়া ছিল না। কিন্তু শাহবাগ যখন জমে উঠলো, আপনার নিশ্চয়ই মনে আছে যে 10-12 এই তারিখের দিকে, ফেব্রুয়ারি, লেখা তখন ভাইরাল হওয়া শুরু হয়। আমার মনে আছে একটা আইডির লেখা ছিল, ব্লগটা সম্ভবত আমার বাংলাদেশ, সো ওখানে একদম সব কম্পাইল করা ছিল। তা আমি যখন ওটা পড়লাম, আমার কাছে প্রচন্ড একটা ধাক্কা লাগলো। আমি কিন্তু তখন মানে হারামের মধ্যে এবং সালাত আদায় করি না এরকম, কিন্তু এই জিনিসটা মেনে নেওয়া পসিবল না, হচ্ছে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিন তাদের ব্যাপারে এভাবে আক্রমণ কিভাবে হয়। এবং আমি যেটা করছিলাম, আমার যারা ক্লাসমেট ছিল, আমার মিউজিশিয়ান সার্কেল যারা ছিল, তাদেরকে আমি লিঙ্কটা পাঠাচ্ছিলাম। আমি পাঠায় বলতেছিলাম, দেখো ওরা যে দাবি করতেছে এটা ভালো না খারাপ এটা পরের কথা, কিন্তু এরা হলো ওই গণজাগরণ মঞ্চের অর্গানাইজার এবং এরা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলতেছে। তো এখানে আমি কিভাবে যাইতে পারি বা তুমিও বা কিভাবে যেতে পারো? আমরা যত যাই করি, নিজেরা যা ইচ্ছা করো, সমস্যা নাই, কিন্তু এটা তো মানা সম্ভব না। অবভিয়াসলি এটাতে কোনো সাড়া পাই নাই, বাট আমি নিজের কাছে এই জিনিসগুলো খুব হচ্ছিল আর কি, যে এটা তো আসলে পসিবল না। এরপর এবং তখন থেকে বেসিক্যালি মনের প্রাণে আমি শাহবাগকে মানে অপছন্দ করছিলাম বা বিরোধিতা করতেছিলাম। এবং ফেব্রুয়ারির দিকটা, ফেব্রুয়ারি এটা রাজীবেরই হয় না এখনো। আমার বারবার মাথায় চিন্তা আসতেছিল যে ধরেন এই বছর যদি মারা যায়, অলরেডি তো গুনাহ আছে, এগুলোর জন্য তো আল্লাহর সাথে জবাব দিতেই হবে। এটাও যদি আল্লাহ জিজ্ঞেস করেন, তখন তুমি কি, মানে আমি কি জবাব দিব? এই জিনিসটা আমাকে খুব হচ্ছিল তখন। তো আমার পুরো সার্কেলের সবাই শাহবাগে গেছে, আমার ক্লাসমেটরা যারা, তারা শাহবাগে গেছে। আমার মিউজিশিয়ান ফ্রেন্ড যারা ছিল, তারা একবার গিয়ে সংহতি জানিয়ে আসছে, হাজিরা দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমার ওইখানে একবারও যাওয়া হয় নাই এবং আল্লাহ আমাকে এখানে রক্ষা করছেন, আলহামদুলিল্লাহ। রাজীবের ঘটনা ঘটলো, আমার দেশ রিপোর্ট করলো, এগুলো তো ইতিহাস এখন। হেফাজতে ইসলামের উত্থান এবং দাবি আসলো 13 দফা, আমি সমর্থন করলাম। আমি তখন লিখতেছি, আমি তখন বাংলা লেখা শুরু করছি। এটা আগ পর্যন্ত পুরো ইংরেজিতে এবং বাংলা প্রপারলি লিখতে পারি না। আমাকে একজন বললো অভ্র নামে একটা জিনিস আছে, এটা নিয়ে ট্রাই করো। তখন শিখতেছি, বাংলা বানান প্রচুর ভুল হয়, একটা বাক্য লিখলে 3টা বানান ভুল, এরকম একটা অবস্থা। ওই সময় আমি এটার পক্ষে কিছু কথা বলার চেষ্টা করছি, সমর্থন করতেছি, বাট আমি নিজের মধ্যে দেখতেছি যে হেফাজতে ইসলামের কথাগুলো আমি সব সাপোর্ট করতেছি, কিন্তু তার 13 দফার মধ্যে এমন অনেক কিছু আছে যেটা আমার জীবনের সাথে মেলে না বা এখানে আমি আটকায় যাব। তো এই জিনিসটা তখন নিজের মধ্যে একটা কাজ করতেছিল এবং আমার চারপাশের সবাই এটাকে সাপোর্ট করতেছে, শাহবাগকে। ইনিশিয়ালি কিন্তু অবস্থা এমনই ছিল, আপনিও জানেন, পুরো শহুরে সমাজ ব্যাপকভাবে সমর্থন করছিল, পুরো সোশ্যাল সমাজ। এখানে তো কয়েক ধরনের মানুষ ছিল, শহুরে সমাজ, ইনফ্যাক্ট আপার মিডল ক্লাস, আপার ক্লাস, এরা সবাই সমর্থন দিচ্ছিল শুরুতে। এরা সবাই ওই মানসিকতার চিন্তায় অ্যাকচুয়ালি এমন না, কিন্তু ওই একটা তোর ছিল তখন, একটা স্রোত ছিল, এটার কারণে তারা সমর্থন দিচ্ছিল। তো আমি তখন এই জিনিসটা নিজের মধ্যে একটা কনফ্লিক্ট চলতেছিল যে এটা আসলে কেমনে, আমি এটার পক্ষে বলতেছি বাট আমার নিজের জীবনের কি অবস্থা। তো এই তাড়না থেকেই অনেক কিছু তখন খোঁজা শুরু করলাম, জানার চেষ্টা করলাম। শেখ আনোয়ারের অনেক আলোচনা, সাইদ কুতুবের আলোচনা তখন ফার্স্ট বললাম, মালিফুত তরিক, শেখ আব্দুল আজমের লেখা, এরকম অনেক কিছু তখন আসলে পরিচিত হয় ওই সময়। এগুলো কিভাবে পাচ্ছেন আপনি? নিজে খুঁজে, অনলাইনে? হ্যাঁ, নিজে খুঁজে। আমার কাছে কারো কোনো যোগাযোগ নাই, আমি নিজে খুঁজে করতেছি। আর আমার নিজের অন্য ফ্রেন্ডদের সাথে এগুলো কথা বলে লাভ নাই, কারণ তারা উল্টা কথাবার্তা বলতেছে। তো আমি একা অনেক কিছু খুঁজতেছি, জানার চেষ্টা করতেছি এরকম। এর মধ্যে 6ই এপ্রিলের যে লং মার্চ ছিল,
সেখানে আমি গেছিলাম। আচ্ছা, আমার সেগুনবাগিচার বাস থেকে আমরা তখন গেছি, আমার কোনো আইডিয়া নেই যে এরকম মানুষ হবে। তো অনেক কষ্ট করে শাপলা চত্বর পর্যন্ত গেছি, মঞ্চ দেখতে পারতেছি না। তো আমার মনে আছে এখনো যে এক তলেবে ইলম ভাই, আমার চুল বড় তখন, উনি আমাকে দেখে হাসতেছে আর কি, উনি বুঝছে যে আমি সাথে আসছি। তিনি বলছে ভাই চুল এত বড় কেন, এরকম বলছে, আমার এখনো মনে আছে। আল্লাহ ওই ভাইকে এই করেন। তো যাই হোক, ওই দিন তো গেল 6 এপ্রিলের লং মার্চ যেটা। 5ই মে ওই দিন আমি বের হয়েছি অন্য একটা কারণে, বাট ওখানে যাই নাই। আমি বাসায় আসছি আসরের পর, মাগরিবের আগে। আমাদের বাসা 9 তলার উপরে আমাদের ফ্ল্যাট, কিন্তু আমাদের এরিয়া রণক্ষেত্র। তখন আমরা ঘরের মধ্যে মুখে কাপড় পেঁচে রাখতে হচ্ছে টিয়ার গ্যাসের গন্ধে, 9 তলার উপরে সারা রাত। আর তখন আমার অভ্যাস ছিল সারা রাত জেগে থাকার। সারা রাত জেগে আসি এবং আমি শব্দ শুনতেছি, ফায়ারিং হচ্ছে, এই সব কিছু শব্দ শুনলাম। সকালে উঠে দেখলাম খালি হয়ে গেছে এবং রং মেখে শুয়েছিল। তখন আমি আবার একটা ধাক্কা খাইলাম যে এই মানুষগুলো যারা আসলো তারা আসলে কেন আসলো। বেসিক্যালি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য এখানে আসছিল, আর কিচ্ছু তো না। রাষ্ট্র তাদেরকে হত্যা করলো, তাদেরকে আহত করলো, তার উপর আগ্রাসন চালালো। এবং সবচেয়ে খারাপ যেটা লাগলো যে আমার আশেপাশের পুরো বলয় কারো এটাতে কিছু যায় আসে না, বরং আপদ গেছে, এরকম একটা অনুভূতি। এর 2 দিন পর, সম্ভবত 2 দিন বা 3 দিন পর, আমাদের মাস্টার্সের এই তখন ফেয়ারওয়েল। আমাকে সবাই বলছে হ্যাঁ তুমি আসো, এসে তুই আয়, এসে। তখন আমি চিন্তা করতেছি এই জিনিসটা যে এটা কিভাবে সম্ভব যে কিছু লোক এই জন্য আসছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহর জন্য। ওলামায়ে কেরাম ডাকছেন, দিন বুঝলে তো তারাই বুঝেন, আমার চেয়ে তো তারাই নিশ্চয়ই বুঝে। আমি সারাদিন এসব করে বেড়াই, আমি দিন তাদের চেয়ে নিশ্চয়ই ভালো বুঝি না। তো তারা ডাকছেন, মানুষ আসছে, এদের সাথে এই আচরণ করা হলো, হত্যা করা হলো। এখন মানুষ অ্যাক্ট করতেছে অ্যাজ ইফ নাথিং হ্যাপেন, মানে কিছুই হয় নাই, খুব নর্মাল সব ব্যাপার। এখন আমি গিয়ে আনন্দ করবো, ফেয়ারওয়েল তো একটা আনন্দের অনুষ্ঠান, আমি গিয়ে আনন্দ করবো, এটা আসলে কেমনে হয়? তো ওই সময় আমি তখন আর যাই নাই। এবং ওই সময় বেসিক্যালি আমি ডিসিশনে আসছি যে আমি আসলে 2টা নৌকায় পা রেখে চলতেছি। মানে আমার মন এদিকে বলতেছে, আমার মানে আকলও এদিকে বলতেছে, কিন্তু কেউ যদি আমাকে দেখে, কেউ যদি আমার জীবন দেখে, আমার কথাবার্তা শুনে, তাকে মনে হবে আমি ওই দিকের। তো ওই সময় আমার মনে হলো যে না, আসলে এখানে পরিবর্তন হওয়ার প্রয়োজন। এবং ওইখানেই কনসিয়াসলি ডিসিশন নেওয়াটা তখন, যদিও পরিবর্তনের প্রক্রিয়া আরো সময় লাগছে, ব্যাপারটা এমন না যে মানে গুনাহগার বান্দা, সময় লাগছে, রাতারাতি পরিবর্তন আসছে এমন না, বাট এই সময়টা লাগছে আর কি। বাট মূল ট্রিগারটা শাপলা এবং শাহবাগ ছিল। আমি খালি ফেসবুকে কিছু আইডিয়া ফলো করতাম, যেসব আইডিয়ার অল্প কিছু মনে হয় এখন অ্যাক্টিভ আছে, আপনি তো জানবেন এরকম। আর কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, নিজেই। এবং এটা ভালো হয়েছে আমার মতে, নিজে হওয়ার কারণে আমার খোঁজার বা জানার বা মনোযোগ দেওয়ার ক্ষেত্রে হয়তো একটু বেশি দিতে পারছে। আচ্ছা, এই ক্ষেত্রে মানে পরিবারের কেমন ছিল? হঠাৎ করে আপনি পরিবর্তিত হচ্ছেন। ভালো ছিল না মানে এটা আপনি চিন্তা করে দেখেন, আমাদের ওই সোশ্যাল ক্লাসের জায়গা থেকে যদি চিন্তা করেন, এটা তাদের জন্য মনে করেন ছেলে পালায় গেছে মেয়ে নিয়ে, অথবা ছেলে নেশা করছে, অথবা ছেলে আরো কোনো একটা খারাপ কাজ করছে, এটার চেয়েও বেশি অনেকটা চিন্তার বিষয় হলো যে সে হঠাৎ করে টুপি পরা শুরু করছে, দাড়ি রাখা শুরু করছে। না নামাজ পড়া অথবা খারাপভাবে দেখে না, বাট এই ব্যাপারগুলো ছিল। তো ওই জায়গা বা যা আগে খারাপ মানে যেগুলো করতো ওগুলো বাদ দিয়ে ফেলাটা, হ্যাঁ হঠাৎ করে এরকম চেঞ্জ হচ্ছে, এটা ইতিবাচক ছিল না। খুব বেশি বাধা দিয়েছে এমন না, এটা একটা কারণ আছে বাধা না দেওয়ার, সেটা হলো যে মানে আমাকে বাধা দিয়ে লাভ হয় না, এটা আগে দেখছে, তারা জানে এটা হচ্ছে, ওই কারণে ওইভাবে মানে বেশি বাধাতে গেলে আবার অন্য কি হয় এই জন্য। কিন্তু অবভিয়াসলি কনসার্নের জায়গা ছিল, ইতিবাচক এভাবে ছিল এমন না। তবে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনের কথা তো শুনি, তাদের আরো অনেক কষ্ট ফেস করতে হয়, ওইরকম হয় নাই আলহামদুলিল্লাহ। এটা মানে কেমন সময় লাগছে আপনি এই মনে করেন পরিবর্তনটা? হ্যাঁ ভালোই সময় লাগছে। এটা 13 থেকে ধরেন সবকিছু ওভারঅল ছেড়ে টেড়ে দিছি, এগুলোর জন্য মনে করেন ধরেন গান বাজনা বা এরকম যা ব্যাপার ট্যাপার ছিল, এটা হয়তো ধরেন 14 শুরু, মোটামুটি রাফলি 1 বছর ধরা যেতে পারে।